শিল্পীরা তাদের শিল্পের মাধ্যমেই বেঁচে থাকেন। ঠিক যেরকমটা সকলের মনে, সকলের ভেতরে বেঁচে রয়েছেন আজও জুবিন গার্গ। তবে সেই মানুষটি শারীরিকভাবে বেঁচে না থাকলেও সকলের মনে যে তিনি জীবিত, সেটা আজ আরও একবার প্রমাণ পাওয়া গেল। যেহেতু আজকে তার এই শ্রদ্ধাঞ্জলি, সেখানে সকলে তাকে নিয়ে স্মৃতিচারণার মাঝে তুলে ধরলেন এমন অনেক অজানা কথা যা সত্যি অজানাই ছিল। সেসবটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইটে। মিউজিক প্রোগ্রামিং করেছেন জুবিন দার সাথে, দিগন্ত দা রয়েছেন বাল্যবন্ধু, প্রীতম দার সুরে বহু গান গেয়েছেন জুবিন দা। ৩০ বছরের সম্পর্ক। অশোক দা আছেন, অশোক ভদ্র, আমাদের প্রত্যেকের খুব কাছের মানুষকে। অনেক দিনের সম্পর্ক, তো এটা 2005-এর শেষের দিবস, আবার 6-তে গাই, 6 কি 7 কোথায় গাইছিলাম বোধহয়। গান কত গেয়েছে তো সেটা বড় কথা না, সেটা হচ্ছে সঙ্গে যে একটা সম্পর্ক ছিল, এটা খুব নিবিড় সম্পর্ক। আর প্রতি বিহু আসলেই আমাকে ফোন করতো, অসদা কবে আসছো। আমাকে নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বলতেন যে অশোকদার একটাই পরিচয়, আমার রিয়েল ব্রাদার। অশোকদা মিউজিক ডিরেক্টর, আমি একজন সিঙ্গার, এটা কোনো পরিচয় না। আর আমি মনে করি ওর মতো গুণী আর যত গান ছবির বেশিরভাগই, সে কাঞ্চনজঙ্ঘা থেকে মিশন চায়না থেকে যত গান একদম যখন সুর করতেন, সেই সময় থেকে আমি সাক্ষী ছিলাম। ও আমাকে শোনাতো। আমার অনেক গান গিয়েছে, অনেক ছবিতে আমার কাজ করেছে, কিন্তু ও আমার মেলোডিটা খুব পছন্দ করতো। যশোদা তো আমাদের একটা আলাদা মেলোডি আছে, আর ওর মধ্যে তো ভরপুর মেলোডি না। আর এত ভালো একজন, ওকে সবাই সিঙ্গার বলে, সিঙ্গারের চেয়ে আমার বড় মনে হয় একজন ভালো কম্পোজার। ও এত আঙ্গিকে, এত ভ্যারাইটি ওর মধ্যে, মানে আমাদের বম্বের বাড়ি থেকে শুরু করে, খারগড়ি থেকে শুরু করে, এবং নতুন এখন যে স্টুডিও হয়েছিল সেখানে কত স্মৃতি, এত স্মৃতি আমি বলতে পারবো না। তো একটা কথা মনে আছে যে একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওটা ছিল তেজপুরে। সেখানে গিয়ে এত দিগন্ত আছে, আমাদের 4-5টা গাড়ি একসাথে যেত, সিঙ্গারদের গাড়ি, ওদের মিউজিশিয়ানদের গাড়ি। আর জুবিন সবসময় আমাকে রাখতো, কি জানি না কি চোখে আমাকে দেখতো, সবসময় আমাকে ওর সাথেই রাখতো। হাজার গল্প, হাজার কথা বলতে বলতে যেতাম। আগে সন্ধ্যের সময় আমাকে একটু খাইয়ে নিত, অশোকদা খেতে ভালোবাসে। ও তো খেত না, খাবার খুবই কম খেত। অশোকদা খেতে ভালোবাসে, কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে খাওয়াতো। তারপর জানে কত রাত্রি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই একটা আর্টিস্ট যদি কখনো মনে করে যে তার স্টেজ 10টা, সেই রাত্রে 2টোর সময় যেত, তাতে কারোর মধ্যে কোনো উষ্মা প্রকাশ ছিল না। প্রত্যেকে ওই 4 ঘন্টা ওয়েট করে থাকতো। আমার মনে হয় যদি ভোরবেলা যদি অনুষ্ঠানে যেত, তাতেও মানুষ ঠিক সেইভাবেই সেই উচ্ছলতা, সেই ভালোবাসা জুবিনের উপর দেখাতো। আমার মনে আছে একটা অনুষ্ঠানে, বছর 2 আগে একটা অনুষ্ঠানে গিয়েছি, আর ওর তো একটা বিরাট একটা চেন, একটা স্লোগান চলতে থাকে। আমি আবার কোচবিহার রাসমেলাতেও নিয়ে গেছি। কত ঘটনা বলবো, সব তো বলে একটা বলি। তা আমাকে যখন মঞ্চে ঢুকতে পারছি না, ও কি করতো, ওদের যে সেক্রেটারি, সে করতে তোরা কি করতো, জুবিন বলে রাখতো যে তুমি, জুবিন তো কখনো আগে থেকে স্টেজে যেত না, একদম গাড়ি থেকেই মঞ্চে। আর একটা জায়গায় একটা মায়ের ফার্স্ট গান চলেছিল মায়াবিনী লাইনটা ধরে চুপ করে বসে। ও তো মুডই, তো কত রকম যে মুড ওর মধ্যে দেখেছি। ও চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে বলছে, আমার দাদা বম্বে থেকে এসছে, বড় মিউজিক ডিরেক্টর অশোকদা, আগে আমাকে মঞ্চে নিয়ে আসুন, তারপরে মঞ্চে যাবো কি, মানে হাজার হাজার লোক, যাওয়ার ক্ষমতা নেই। 4 জন পালোয়ানের মতো আমার কাছে আসলো,
বাউন্সার ছিল ওরা এসে নিয়ে আমাকে চ্যাংদোলা করে নিয়ে স্টেজে বসালো, তারপরে গান 1.5 ঘন্টা গান গাইলো। তার মাঝখানে কখনো কোনো অনুষ্ঠানে ভুলেনি যে অশোকদাকে একটা সম্মান দিতে হবে আমাকে। তাদের যাদের অনুষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে বলতে অশোকদাকে টোকা দিয়ে বা গামছা দিয়ে আমাকে বরণ করে নিতে। কত ঘটনা, কত আমি বলতে বলতে আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া অশোকদা কোথায় যাওয়া যায় বলতো, সুন্দরবন কোথায়, সুন্দরবন যাবে চলো, নিয়ে গেলাম। একাধিকবার আমার বাড়িতে তো কলকাতায় আসলে একবার আমার এখানে আসতো। সুন্দরবনে যাচ্ছে অশোক, আমি গাড়ি চালাবো, তুমি এখানে রাস্তায় জিগজ্যাগ রাস্তা পারবে না চালাতে, জুবিন প্লিজ আমাকে একটা দেখবেন হয়তো একটা অনুষ্ঠানেও বলেছিল যে অশোকদাকে নিয়ে আমি শিলংয়ে গাড়ি চলেছিল, ওই পাহাড়ের উপর দিয়ে 140-এ গাড়ি চালিয়েছিল ফ্যাক্ট। এবং লাস্ট যেদিন প্রোগ্রাম কিশোরায় বলে একটা জায়গা, দিগন্ত লাস্ট প্রোগ্রাম করেছিলাম গত বছর, আসার সময় 42 কিলোমিটারও গাড়ি চালিয়েছিল। আমি যখনই ও গাড়ি আমার পাশে এসে বসেছে আমার ভয় ধরে গেছে। ও কিন্তু আমার একটা ভরসা ছিল, ও যেটা করবে সেটা তো একদম ঠিকই করবে, কোনো ভুল কিছু করবে না, এটাই জুবিন। আর পিছন থেকে গরিমা আমাকে বলছে অশোকদাকে ওকে থামাতে বলো, জানি ওকে থামাতে গেলেই না হাত যদি একটু নাড়াচাড়া করে স্পিড আরো বেড়ে যাবে। 100, 120, 130, 140 টাচ করে গেছে। ওরকম হাইওয়ের সামনে দিয়ে এইখানে ট্র্যাক হুস, আবার একটা ট্র্যাক গেলাম, আজকে হয়ে গেছে। ঈশ্বরকে ডাকতে শুরু করেছি আমাদের বাঁচাও। তারপরে গিয়ে 42 কিলোমিটার যখন আসলাম, আমার একদম ওর পায়ের সামনেই বসেছি। জুবিন এই নিয়ে 3 বার হলো, আমি কিন্তু আর তোমার গাড়িতে উঠবো না, উঠবো যদি তুমি না গাড়ি চালাও। আসছে মুচকে আসছে। এই কত ঘটনা বলবো, আমি বলছি তো এত বড় মনের মানুষ। একটা ছোট ঘটনা বলবো, আমরা গৌহাটিতে আড্ডা দিচ্ছি একসাথে, আড্ডা ওরা ঠিক করতো অশোকদা কি খাওয়ানো যায়, কি করানো যায়। ও সবসময় অশোকদা খেতে ভালোবাসে। ও কি একটা খাবার আনতে যাচ্ছে, একটা রিক্সা স্ট্যান্ড, একটা রিক্সা থেকে নামলো, ওজুবিন্দা একটা ছবি দেওয়া, ওজুবিন্দা বাঙালি ছিল, ছবি না জুবিন ছবি না দেবো, আমি ফোনে কথা বলছি যারা তোকে ছবি দেবো। ও ছবি দিয়ে দেবো না, আমার রিক্সা থেকে ওঠো। রিক্সার মধ্যে উঠে জুবিন যেভাবে জড়িয়ে, আমি ভাবছিলাম কি অন্তরঙ্গতা, কি ভালো মনের মানুষ, ও কতটা হাম্বল যে রিক্সাওয়ালাকে জড়িয়ে ধরে নামলো, পকেট থেকে 2 500 টাকা রিক্সা আলাকে দিয়ে, রিক্সা যে চালায় তাকে দিয়ে দিল। তো জুবিনই আমি বহু যেগুলো সারা ভারতবর্ষের বাংলাদেশের কোনো আর্টিস্টের সাথে কাজ করিনি, সেটা নেই, সবার সাথে কাজ করেছি, সবাই ভালো, আমার সঙ্গে সবার সাথে রিলেশন। কিন্তু আমি জুবিনকে কোনোদিন ভুলতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি যতদিন বেঁচে থাকবো জুবিন আমার একদম অন্তরে থাকবে, ভালোবাসায় থাকবে। ধন্যবাদ। জুবিনের সঙ্গে আমার খুব একটা আলাপ হয়নি। একটিবার বহুদিন আগে, প্রায় 7-8 বছর কি 10 বছর আগে একটি ফাংশনে আমি সেখানে অ্যাঙ্কার ছিলাম, সেখানে জুবিন ছিল। তো আমি তাকে কোথায়, কোন জায়গা, কবে কিছু মনে নেই, প্রায় 8-10 বছর আগের কথা। আমি তাকে মঞ্চে আসছেন জুবিন গর্গ এইটা বলেছিলাম, তার সম্বন্ধে 2-1টা কথা বলেছিলাম। তারপরে যেহেতু আমি অভিনয় করি, আমার সঙ্গে তার জগৎ আলাদা, আর যেখানে জুবিন গর্গ থাকে আজকের দিনে, মানে বিগত দিনে, সেইখানে আমাকে ডাকবে না, আর যেখানে জুবিন গর্গকে ডাকবে সেখানে আমাকে ডাকবে না, যা হয়। তো বেশি কিছু আমার বলার নেই। প্রীতম আমার ছোট ভাই, বর্ষা আমার ছোট বোন, ওরা বললো হ্যাঁ নিশ্চয়ই। দুটো কথা বলতে গেলে, দুটো কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে, সত্যি কথা বলতে ভগবান না, সত্যিকারের যারা মানুষ, গুণী মানুষ, তাদের বেশি দিন পৃথিবীতে রাখে না। বহুকাল আগে ঋত্বিক ঘটক তার প্রমাণ, এবং তারপরেও আমরা অনেক দেখেছি ঘটনা যে গুণী মানুষ, যারা মানুষের উপকারে লাগে, সত্যিকারের গুণী মানুষ, প্রচুর ট্যালেন্ট দেয়, তাদের বোধহয় খুব তাড়াতাড়ি ডেকে নেয়। আর যারা একটু পাপ টাপ করে, পুণ্য করে না, তাদের একটু বেশি দিন রেখে দেয়।
অনেকদিন থাকে। তো জুবিন গার্গের জীবন আমি যতটুকু জানি যে তিনি শুধু মানুষের উপকার করে গেছেন, তিনি নিজের জন্য একদমই ভাবেননি, নিজের প্রতি সেভাবে ধ্যানও দেননি কখনো। সেরকম ওই যে পাজেরো বলেছেন, পাজেরো কিনেছেন, ঠিক আছে, প্রচুর টাকা হয়েছে, সেই প্রচুর টাকা থেকে প্রচুর টাকাও তিনি মানুষকে দিয়ে দিয়েছিলেন। এবং আমার মনে হয় সারা ভারতবর্ষে এমন কোন মানুষ নেই যে মারা গেলে যে লোকটা তার পেছনে ছিল মারা যাওয়ার তার রথযাত্রায়, সেই মানুষটা আর কোথাও হবে, কোনোদিন হবে, সে যেই হোক। মানে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা এটা বলতে বাধ্য হচ্ছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান হলেও আমার মনে হয় জুবিন গার্গের যে পেছনে লোক এবং যে কান্না, যে চোখের জল যেটা পড়েছিল, সেটা রাস্তাটা ভিজে গেছিল। এরকম মানুষ ক্ষণজন্মা, এ ট্যালেন্ট আর কখনো আসবে না, আর এই ট্যালেন্ট এর আগেও আসেনি। তো বড় ক্ষতি হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, সত্যি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি ভাবা যায় না, এই ক্ষতি মারাত্মক ক্ষতি। একটা কষ্টই যে ভিলেনের পাঠ করি, হিরো হলে বোধহয় জুবিন গার্গ, তার গান আমি একটা লিখ দিতে পারতাম, সেটা আমার কপালে জুটলো না। তো আমি যাব, বেশি সময় নেই, ওখানে দেখা হবে। ওখানে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে তাহলে সেখানে হিরো হবো, বলবো আমার হয়ে একটা গান গিয়ে দাও। অথবা আবার যদি এই পৃথিবীতে ফিরি, আর যদি জুবিন গার্গ ফেরে, তাহলে ভগবানকে বলবো হিরো করে পাঠাও, জুবিন তো জুবিন হয়েই ফিরবে, আমি ওর গলায় আমার লিপে একটা গান গাইব। ঘটনা ঘটার পরে আমার লিটনদার সাথে কথা হয়। লিটনদা আমাদের মিউজিক প্রডিউসার, বম্বেতে উনি এখন কাজ করছেন, গুয়াহাটির মানুষ, আমাদের অনেকের খুব প্রিয় প্রডিউসারের মধ্যে একজন, আমাদের অনেক প্রচুর কাজ করেছেন উনি। তো উনি আমাদের খবর দেন যে এরকম অনেক অনুষ্ঠান জুবিনদার স্মরণে অনেক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। তো মানে আমারও মনে হয় যে যদি কলকাতায় এরকম কিছু একটা অনুষ্ঠিত হয় তো আমরাও যোগদান করতে পারি, কেননা জুবিনদা মানে আমাদের একজন খুবই প্রিয় শিল্পী, আর এরকম একটা অনুষ্ঠানে যদি আমরাও যোগদান করতে পারি তো সেটা আমাদের জন্য খুবই ভালো হয়। তো যাক, একটা এরকম অনুষ্ঠান ফাইনালি কলকাতা শহরে হচ্ছে, আর আমরা তাতে যোগদান করতে পেরে খুবই কৃতজ্ঞ আমি বলতে পারি। তো জুবিনদার সাথে আমার আলাপ বেশ কিছুদিন আগে, 10 বছর আগে আমার মনে হয়। সেই ট্র্যাকটাও লিটনদারই করা। মাদ্র বলে একটা সিনেমা SBF প্রডিউস করেছিল। তো ঠিক তার আগের দিনই অরিজিৎ একটা এই ফিল্মের ও পিয়ারে পিয়া বলে একটা খুব পপুলার ট্র্যাক আমার স্টুডিও এসে গায়। আর তারপর মানে আমি খুব মানে ঘাবড়ে গেছিলাম। পরের দিন আমার ফ্লাইট নিয়ে গুয়াহাটি যাওয়ার ছিল সকালবেলা, আর তার আগের দিনই মানে অরিজিতের সাথে আমার কথা হচ্ছিল। মানে জুবিনদার, আমি শুনেছিলাম জুবিনদা খুব মুডি, মানে কি হবে ট্র্যাকটা নিয়ে। তার উপর আমার গানটা লেখা ছিল না, তো এই নিয়ে আমার একটা মানে প্রচন্ড টেনশনের একটা ব্যাপার ছিল। তো আমি জুবিনদার সাথে কথা হয়েছিল। জুবিনদার মানে খুবই মানে কুল ভাবেই কথা হয়েছিল, মানে সেরকম মানে টেনশন নেওয়ার বা ভয়ের কিছুই ছিল না। তবুও মানে জুবিনদার মতো একজন আর্টিস্ট, মানে তখন মানে সেকেন্ড গানটা সঙ্গীত বাংলা আমাদের খুব প্রিয় চ্যানেল ছিল। সেই সেকেন্ড গান কিছু মানে চলতো যখন, তখন সে সবকটা জুবিনদারই গান চলতো। মানে আমাদের সবারই প্রিয় গান যেটা মানে ছিল সব জুবিনদার গানই চলতো। তো এরকম একটা আর্টিস্ট
আর জুবিনদা সম্বন্ধে আমরা যেটা শুনেছিলাম, জুবিনদা মানে ভারতবর্ষে তথা আসামে আর কি মানে ওনাকে ভগবান রূপে সবাই দেখতো আর কি। তো সেই মানে কেন যে এটা বলা হতো সেটা আমি মানে জানলাম পরের দিন, যখন আমি এয়ারপোর্টে নামলাম। মানে আমার কোনো গাড়ির কোনো বন্দোবস্ত ছিল না, আমি একটা লোকাল ওই ট্যাক্সি যেটা থাকে মানে ওইখানে গিয়ে আমি একটা ট্যাক্সিকে জিজ্ঞেস করলাম জুবিন গার্গের বাড়িতেন, মানে মানে বলতেই আমায় হ্যাঁ আমি চিনি তো বলে আমায় জুবিন গার্গের বাড়ি নিয়ে গেল। এবার ওখানে গিয়ে আমি দেখি যে পুরো পাহাড়ের ওপর একটা ব্রহ্মপুত্র বয়ে যাচ্ছে, এরকম একটা স্টুডিও, পুরো ফাঁকা। আমি তো ভাবলাম মানে এটা কি ব্যাপার হলো, আমার তো 9:30টায় টাইম ছিল গান গাওয়ার। ব্যাপারটা আমার ঠিক সুবিধে ঠেকলো না আর কি, কি ব্যাপার হচ্ছে। আমি তো আর কি গান ফান নিয়ে রেডি। তখন হঠাৎ একজনকে বললাম আচ্ছা জুবিনদার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল গান গাওয়ার, তো জুবিনদাকে ডেকে দিল আর কি। এবার জুবিনদা ঘুম চোখ করে উঠে বলছে হ্যাঁ তোমার সাথে তো কথা হয়েছিল, 9:30 বলেছিলাম। আমি বললাম এই 9:30 তো বাজবে, এবার গানটা আমরা রেকর্ডিং করবো না কোনো, আমি তো সকালবেলা 9:30টায় গান গাই না, ওটা তোমার একটু ভুল হয়েছে, সন্ধ্যেবেলা 9:30টার সময় ওই রেকর্ডিংটা হবে। আচ্ছা, তা আমি তো বুঝতে পারিনি, আমি প্রথম তোমার সাথে গানটা রেকর্ডিং করবো। কোনো ব্যাপার না। এবার জুবিনদা নিজে মানে নিজের গাড়ির ব্যবস্থা করে দিল, আমার একটা হোটেলেরও বন্দোবস্ত করে দিল। মানে এত বড় মনের মানুষ, মানে এত বড় সিঙ্গার, মানে ভাবাই যায় না। তো সেই জুবিনদার গাড়ি করে আমি হোটেলে গিয়ে উঠলাম। তারপর সন্ধ্যেবেলা আবার গাড়ি পাঠিয়েও দিল, মানে রেকর্ডিং করবো আমি। তারপর গান টান রেকর্ডিং হলো। তারপরে খুব ভালো স্মুথ রেকর্ডিং আর কি। মানে জুবিনদার গানটা গাইতে মোটামুটি আমি 45 মিনিট মতো লেগেছিল গানটা গাইতে। তো তারপরে IPL চলছিল বাইরের ঘরে, যেখানে একটা ডাইনিং টেবিল মতো ছিল, সেখানে IPL আমি দেখছি। আর জুবিনদা রান্না করছে। এবার রান্না করার পরে জুবিনদার সেদিন একটা শো ছিল আমার মনে আছে। তো IPL তৈরি হচ্ছে, জুবিনদা মাংস ভাত তৈরি করেছে। এবার তো আমি বলছি জুবিনদা এবার তো রেকর্ডিং হয়ে যায়, এবার আমি যাই, মানে আমার আবার কালকে সকালে ফ্লাইট আছে, আমি কলকাতা ফিরবো। তো বলছে না না, এই তো তুমি ডিনারটা আমাদের সাথে করে দাও। মানে জুবিনদা নিজে ডিনার করে মাংস ভাত সুন্দর। এবার মানে দেখালো মানে জুবিনদার বাগানের লাল লাল লঙ্কা এত বড় বড়, মানে আমি ঝাল একদম খাই না, কিন্তু দিব্যি আর খুব সুন্দর টেস্টি একটা ডিনার মাংস ভাত খাইয়ে এবার বললো যে আমার আজকে শো আছে, তুমি চলো আমার সাথে শোতে চলো, আমার শো দেখবে। এবার জুবিনদাকে না বলি কি করে, এবার মানে নাছর বান্ধা শোতে নিয়ে যাবে। তারপরে শোয়ের মানে অশোকদা বললেন একটা ওই মানে টিম বাস আর কি, সেই টিম বাসে মানে তারপরে দুজন আর কি বডিগার্ড, মানে সব মিউজিশিয়ানরা একসাথে যাচ্ছে, মানে সেটা একটা অভিজ্ঞতা। তারপরে শোতে গিয়ে আর এক অভিজ্ঞতা, মানে সেটা আজকে আর বলছি না, অনেক লম্বা গল্প। তো এই হচ্ছে জুবিনদা, মানে বলছে না রাজা, মানে রাজারও রাজা আর কি। মানে জুবিনদা হচ্ছে এরকম, মানে মিউজিশিয়ান তো সে তো হবেই অনেক, মানে সেটা আমার বলার অপেক্ষা রাখে না, কিন্তু মনের যে ব্যাপারটা, মানে একটা বর্ন লিডার টাইপের একটা ব্যাপার, মানে সেটা আর কি। সেই মানুষটাকে আমরা মিস করব, মানে এটা অপূরণীয় ক্ষতি আর কি। এই ক্ষতি আমরা আর কি পূরণ করতে কোনোদিনই পারবো না। এই বিকেলটা আমাদের কাছে এইভাবে না এলেই মনে হয় ভালো হতো। এখনো আমরা মেনে নিতে পারছি না যে আজকের এই বিকেলটায় আমরা এইভাবে সবাই মিলে উপস্থিত হয়েছি। জুবিন শব্দটার আমি যখন মিনিং খুঁজছিলাম, মানে নেটে তো এর মধ্যে শুধুমাত্র জুবিনদারই সমস্ত কিছু বিষয় আশয়গুলো আমাদের চোখের সামনে ঘুরছে। তো সেখানে জানতে পারলাম যেটা, যে জুবিন শব্দটা অ্যাকচুয়ালি একটা পার্সিয়ান শব্দ,
এবং এই জুবিন শব্দটার অর্থ হচ্ছে ভালোর থেকেও ভালো। লিটন দা এসছে আজকে বোম্বে থেকে। জুবিনদার বহু বছরের সাথী, প্রায় 19-25-30 বছরের সাথী। অশোকদা রয়েছে, আমার সিনিয়র মানুষ এবং আমার গুরুজন। দিগন্তদা এসছে গুয়াহাটি থেকে। যে দিগন্তদায় তোমার একটু আসতে হবে, যিনি জুবিনদার বাল্য বন্ধু শুধু তাই নয়, শেষ দিন অব্দি জুবিনদার সাথে এবং সাউন্ড ইঞ্জিনিয়ার একজন ব্যক্তিত্ব। বাকি স্যাভি এসছে আমার বন্ধু। রুদ্রদা এসছে, যার স্টুডিওতে, যার হাতে উনি সাউন্ড ইঞ্জিনিয়ার। জুবিনদা অনেক গান রেকর্ড হয়েছে। প্রথম কথা বলি, গুয়াহাটিতে যখন রেকর্ডিং করতে গেছি আমার ছবিতে, সেই ছবির দুটো গান ছিল খিলাড়ি 2013। তো রাত্রিবেলা তখন 12:30 গেছে, জুবিনদা কিন্তু গাইছে না গান, জানে পরের দিন ভোরবেলা ফ্লাইট ফেরার। ঘুরছে, বাগানে পিকনিক চলছে, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, প্রীতম এই খাবি ওই খাবি। একটা নিজে রান্না করেছে চিকেন বাগানের মধ্যে, বলছে এটার নাম জাম্বুরা চিকেন, বুঝলি, বাতাবি লেবুর পাতা ফেলে, বলছে খেতেই হবে এসব। এবার না ও বুঝছে, আমি না ভেতরে ভেতরে ভাবছি যে পরের দিন মর্নিং ফ্লাইট। তখন বলছে প্রায় 1টা। তখন আমাদের তাকিয়ে বলছে কি টেনশন করছিস, সকালে ফ্লাইট, গিয়ে দেবো দাঁড়া না। এই করতে করতে প্রায় 1:45 বলছে চল, 2টোর সময় বলছে চল যাই, কি গান এনেছিস দেখি। দুটো গান মিলিয়ে সাবি, আমি বলছি তোমায়, তোমার গল্পটা শুনছিলাম আমি। আমার ক্ষেত্রে খিলাড়িতে দুটো গান মিলিয়ে, একটা 12-13 মিনিটে আর একটা 9 থেকে 10 মিনিটে। ওই দুটো গান ছিল পাগল আমি অলরেডি আর কি দিয়া বানাইছে তোরে ভগবান। মাঝখানে যে সময়টা গল্প, দুটো গান উড়িয়ে দিল, হয়ে গেল। এইবার তারপরে তো যেতে দিচ্ছে না। যতবার আমার সঙ্গে যিনি ছিলেন, হাসমিজি ছিল, যেতে চেয়েছে, কিন্তু চল চল হয়ে গেছে, কাজ হয়ে গেছে, হোটেল যাবো, যেতে দেবে না, বলছে ফ্লাইট দাঁড়াবে 1/2 ঘন্টা, তোমরা থাকো। এইসব করতো, মজাই আর কি গল্প আছে। এবার মেন গল্পটা বলি। রেকর্ডিং হওয়ার পর পাজিরো নিয়ে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে বেরিয়েছিল রাত্রিবেলা। অশোকদা হয়তো 140-এর পাল্লায় পড়েছিল, আমি পড়েছিলাম 150-র পাল্লায়। এবং ওই ফ্লাইওভার যেগুলো হয় গুয়াহাটিতে, ওইখানে ফ্লাইওভারে গাড়ি তুলেছে তখন প্রায় 148, আমি কাটা দেখছি, মানে 150 গাড়ি তুলছে, বেগিয়েছে, আমি জানি নেই। আমি যতবার সিট আঁকড়ে ধরছি, ও কি করে কিছুক্ষণ গিয়ে ব্রেক মারে আর দাঁড়ায়। গাড়ি বলে কি ভয় পাচ্ছিস? হ্যাঁ। তাহলে পাজরো কিনলাম কেন? ভয় পাজরো, তাহলে তো অন্য গাড়ি নিতাম। স্পোর্টস কার 4টে চাকা একসঙ্গে ঘোরে, আবার গান চালায়, আবার চালায়। আর যেটা মনুষ্যত্বের কথা, আমি নিজের চোখে দেখেছিলাম, সাক্ষী ছিলাম, এবং আজও ওনাকে আমি আমার জায়গা থেকে গুরু মানি এই কারণে, এই দুটো গানের জন্য যে পারিশ্রমিকটা তাকে দিয়েছিলাম গান গাওয়ার, সেটা তৎকালীন সময় অনেকটাই অ্যামাউন্ট। সেই পেমেন্টটা না নিতে চাইতো না, মানে পেমেন্ট নেওয়ার সময় কিরকম যেন গুনবে না, হয় না, হাত থেকে কোনো রকমের নিল, সেই টাকাটা ছিল বুক পকেটে রাখা। এবং আপনারা বিশ্বাস করবেন না, আজকে আমি এই দিনটার সাক্ষী রেখে বলছি, ওই সারা রাতে ভোর 4-4:30 অব্দি ছিলাম আমরা। প্রত্যেকটা মোড়ে মোড়ে, চৌকিতে চৌকিতে জুবিনদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আর ওই ভাপা পিঠে বানায় যারা মাসি, তার থেকে পিঠে খাচ্ছে, আমাদের খাওয়াচ্ছে। আর রাস্তায় যারা যারা পথের ধারে শুয়ে আছে, প্রত্যেকের বালিশের তলায় এখান থেকে নিচ্ছে আর ঘুরছে আর যাচ্ছে, নিচ্ছে ঘুরছে। তারা কেউ ঘুমিয়ে আছে, কেউ তাকালো, এরকম করে তাকালো, তাকে বলছে ঘুমা ঘুমা বলে চলে গেল, কোনো কথা নেই। কিন্তু বাড়ি থেকে বিছনার চাদর নিয়ে আসছে ড্রাইভারকে দিয়ে, সেই চাদরগুলো গায়ে গায়ে মেলে দিচ্ছে, এটা আমি নিজে দেখেছি। ওই পুরো টাকাটাই রাতে দিয়ে দিল, 1.5 ঘন্টা আমি যে পেমেন্টটা করেছিলাম। তো এটা আমার নিজের চোখে দেখা। মানে আজকে ফেসবুকে যেগুলো বেরোচ্ছে, বা ওখানকার মানুষ আসামে তারা কাঁদছে হাউ হাউ করে, তাদের ব্যথা কিছুটা হলেও আমি বুঝতে পারছি, ফিল করেছি। আমার মিউজিক ডিরেকশনটা আলাদা সাইড, কিন্তু জুবিনদার সঙ্গে যেভাবে একটু মেলামেশার আমার সৌভাগ্যটা হয়েছিল, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমরা সবাই জুবিনকে জানি এজ এ সিঙ্গার, কম্পোজার, মিউজিক প্রডিউসার, মিউজিক ডাইরেক্টর। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার যে আজকে মিউজিক্যাল জার্নিটা আমি একটু বলতে চাই। আমি আসাম ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে আসাম মিউজিক ইন্ডাস্ট্রি আমি জয়েন করেছিলাম 89 থেকে, ঠিক আছে। তারপর আমি ছুটে কাজ করি 96 অব্দি। ওখান থেকে জুবিন আমাকে অ্যাকচুয়ালি ধরে নিয়ে এসে আমাকে বোম্বেতে ফেলে। আমি কিন্তু আসতে চেয়েছিলাম না। আমি একবার 2006-এ আসি, তারপর আমি আবার পালিয়ে যাই। আমি প্রীতমকে অ্যাসিস্ট করতাম, সেটা বিকজ অফ জুবিন। প্রীতম চক্রবর্তীর সাথে আমি অ্যাসিস্ট করেছি 4.5 বছর। ধুম থেকে শুরু করে প্রচুর ছবি করেছি এক নাগারে। হঠাৎ করে আমি কিন্তু পালিয়ে যাই।
আমি জুবিনের ফোনটা ব্লক করে দিই, প্রীতম চক্রবর্তীর ফোনটা ব্লক করে আমি পালিয়ে যাই, সোজা আসামে গিয়ে বসে থাকি। তো সেটা আমাকে একদিন গরিমা ফোন করে বলেছিল যে তোমাকে যেতে হবে, লন্ডনের শো আছে। আমি কিন্তু ওদের ফোন ব্লক, জুবিন আমাকে এটাকে খুব বলেছেন তোকে আটকানো যাবে। যাই হোক, এসব মিউজিক্যাল জার্নি প্রচুর আছে। তো সেখানে আমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড করছিলাম, মানে সেটা আমাকে জুবিন দিয়েছিল। একটা ছবি ছিল জীবন নদীর দুটি পার, জীবনটা গম পাইছে না কোনখান ছবি? তো সেটা অ্যাকচুয়ালি জঙ্কি হচ্ছে জুবিনের বোন, সে একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা আমরা ছিলাম। তো সেটার অভিনেত্রী ছিল জঙ্কি। তো যেহেতু হি ওয়াজ দ্য মিউজিক ডাইরেক্টর এন্ড হি ওয়াজ ভেরি গুড সাউন্ড প্রডিউসার অলসো, হি ওয়াজ ডুইং দ্য ব্যাকগ্রাউন্ডস। তো হঠাৎ একদিন এসে আমাকে বলেছে, লিটন আমি 2 রিল করেছি, তারপরে আমি করতে পারছি না, কারণ আমি সবসময় বোনকে দেখছি, তো তুই বাকিটা করে দে। ওই ছবির পরিচালক ছিলেন মুন্না আহমেদ। তো যা হয় আমি রিল ওয়াইজ স্কোর করে যাচ্ছি। আমি স্টুডিও ভায়োলিনেতে করছিলাম, আর এইবার মুন্না আহমেদ আমাকে হঠাৎ এসে একদিন বলে, লিটন এখানে একটা টাইটেল মিউজিক করতে হবে, টাইটেল মিউজিকটা করা হয়নি। তো আমি যথারীতি যা হয় আমি টাইটেল মিউজিকটা পুরো করলাম, অর্কেস্ট্রেট করে ভালো করে করলাম। 3 দিন পর মুন্না আহমেদ এসে বললো, লিটন ওই টাইটেল মিউজিকটা করার দরকার নেই, জুবিন অলরেডি করেছে। তো আমার সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল নিপুকে বলেছি তুই এটাকে স্ক্র্যাপ করে দে। ও সেটাকে স্ক্র্যাপ করে নিয়ে সেটাকে সাইডে রেখে দিয়েছে। 4 দিন পর জুবিন এসছে, আমি বলছি অশোক দা, হ্যাঁ জুবিন এসছে, ভেরি মানে ওখানে তখন টপ জুবিন গার্ল। তো সব রিলফি দেখার পরে নিপু কি করেছে, হঠাৎ করে বলেছে, লিটনদা এই টাইটেল মিউজিকটা যে আপনি করেছিলেন, মানে আপনি যে করেছিলেন, জুবিন বলল টাইটেল মিউজিক কিসের টাইটেল মিউজিক? না ওই যে একটা টাইটেল মিউজিক লিটনদা করেছে, একবার শুনবেন নাকি? ও বলেছে ওর ভালো লেগেছিল। জুবিন তখন বললো, এই শোনো শোনো, পুরো শুনলো, শুনে ডাইরেক্ট বললো মুন্নাকে, বললো মুন্না আহমেদ হি ওয়াজ সিটিং রাইট বিহাইন্ড, তো বললো মুন্না ক্যান্সেল মাইন্ডস, আমারটা ক্যান্সেল করে ওরটা রাখো। মানে আমি কি বলছি, আমি এখানে এটাই বোঝাতে চেষ্টা করছি, ও হচ্ছে টপ, তো ইগো ব্যাপার থাকে, বড় বড় আর্টিস্টরা আমি দেখেছি, ও বলতে পারতো, ঠিক আছে, এটা হচ্ছে ওর ব্যাপারটা। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলবো, যেটা জুবিন গার্গকে ডিসকভার করাটা অন্য ব্যাপার আছে। আরেকটা জুবিন গার্গের খুব বড় ব্যাপার আছে, যেটা আমার বাড়িতে একটা স্পেশাল চাইল্ড আছে। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার ভাই ইজ মেন্টালি রিটার্ডেড, কথা বলতে পারে না, যেটা আমার হেবিট, ইভেন আমার দিদিরও আছে। তো অটিজম করে একটা টার্ম আছে, অটিজমের মধ্যে 10% থাকে, 20% থাকে, 30% থাকে, 40% থাকে, 50% থাকে। আমরা যে কোনো মেন্টালি স্পেশালি চ্যালেঞ্জ বাচ্চাদেরকে আমরা পাগল বলে দিই, পাগল বলি না। তো আমি একটা এনজিও চালাচ্ছি, এনজিও কাজ করছি, যেটা ত্রিপুরাতে আমি 90 একর একটা জায়গা পেয়েছি। তো জুবিন ও আমার বাড়িতে আসতো, আমার সাথে দেখা করতে আসতো না, ও আসতো আমার ভাইয়ের সাথে দেখা, রীতিমতো আমার ভাইয়ের সাথে বসতো, ভাই ডিয়ার ফ্রেন্ড গান কিছু বলতে পারে না, স্পেশাল চাইল্ড। ভাইয়ের সাথে ও আধা ঘন্টা থেকে 40 মিনিটস থেকে 50 মিনিটস ভাইয়ের সাথে কাটিয়ে বাড়িতে চলে যেত। তো আমি যখন এনজিওর কাজটা করছিলাম, এই জাস্ট এই 1.5 মাসের আগে, আমি আবার 26-এ যাচ্ছি, জুবিন যাওয়ার কথা ছিল। তো আমরা আশ্রম করছি, যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা আছে, সাপোজ স্বামী স্ত্রীর বাচ্চাটা নেওয়া হয়, একদিন তো ওরাও 2 জন চলে যাবে, তারপর বাচ্চাটাকে কে দেখবে, যার জন্য আমরা একটা এনজিও ক্রিয়েট করেছি। সেটার জন্য আমরা সিএসআর সব, তবে জুবিন জানে সব। তো জুবিন ওখানে যাওয়ার কথা ছিল, ও পুরো ব্যাপারটা অর্গানাইজ করবে। তো আমি এরকম কিন্তু কোনো আর্টিস্টকে দেখিনি, আই হ্যাভেন্ট সিন। মানে বলিউডের একজন খ্যাতনামা, একদম অসংখ্য নাম বলবো না, ফেমাস মানে প্ল্যাবেক সিঙ্গার। আমি জুবিনের সব করে যখন আমি 24 তারিখ বোম্বেতে যাই, তখন আমার पार्टनर के फोन করে বলছে, यार जुबिन को देख के जुबिन का जो देखा मैंने, देखने बाद उसका औकात पता, मतलब हम लोगों का औकात ही नहीं है, हम लोगों का करियर में क्वेश्चन मार्क हो गया। क्या हो गया? हम लोगों ने लाइफ में खाली पैसा कमाया और नाम कमाया, असल चीज तो नहीं कमाया। उसने आदमी कमाया, उसने आदमी कमाया, यार हम लोगों का मुंह बंद हो गया। मतलब ব্যাপারটা হচ্ছে
শিল্পী এটাকেই বলে। শিল্পী খালি গান গাইলাম, অভিনয় করলাম, পয়সা কামালাম, এটা না। জুবিন হচ্ছে শিল্পীর যেটা মেন অ্যাসপেক্ট, যেটা সবার জন্য লড়বো, সবাইকে হেল্প করবো। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, দিগন্ত জানে, রাস্তায় ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা অ্যাক্সিডেন্ট হলে কি হয়, আমরা কেউ দেখি না, ফেলে চলে যাই। পড়ে আছে, জুবিনের গাড়ি আসছিল, ওরা আসছিল শো করে, দেখেছে জুবিন নেমেছে, রক্তাক্ত দেহ, আর দিয়ে উঠিয়ে গাড়িতে নিয়েছে। কে করবে? কেউ করবে না। এই যে একটু আগে বললো টাকা বুঝে বুঝে, সেটা আমিও দেখেছি। আমি জুবিনের বাড়িতে যখন থাকতাম, আমি তো আই ওয়াজ উইথ হিম ফর 2-3 বছর। আমি থাকতাম বাড়িতে। একদিন আমি সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে নিচে এসে দেখি বসে আছে একদম ভদ্রলোক বাচ্চা। হট করে আমাকে জুবিন বললো, মানে আমি আশেপাশে বলছি, তবে এটা ট্রান্সলেট করবো, মোর বেডরুমত গাড়োর তোমাকে পয়সা আছে, এখন লয় আনছো সেইটো, মানে আমার বেডরুমে বালিশের নিচে কিন্তু পয়সা রাখা আছে, নিয়ে আয়। আমি বালিশটা তুলে দেখলাম 1000 রুপিস রেড কালারের ছিল আগে, একটা দুটো বান্ডেল, একটা 500 রুপিস, মানে 25,000 টাকা। আমি নিয়ে এসে দিলাম ওকে, কথা বলছে, দিয়ে একজনকে মানে 100 আর 15 এটা দিয়ে দিল। ठीक है, आप उसका एडमिशन करा दिया, बाकी का मैं देख लूंगा। গরু এসে বলছে, আচ্ছা এখানে মানে সব দিলে না, কিছু রেখেছি, এটা অ্যাডমিশন, বাচ্চাটার অ্যাডমিশনের জন্য পয়সা রেখেছি। তো ওইগুলো জিনিস সেদিন আমি যখন বাড়িতে গেছি, একটা ফ্যামিলি কাঁদছিল, ব্রেন টিউমার হয়েছিল, 8 লক্ষ টাকা দিয়েছে। মানে আমি যখন অসংখ্য বিশ্বাস করবে না, আই হ্যাভেন সিন। আমি তো হসপিটাল থেকে গেছিলাম, আমার তো পুরো সার্ভাইকাল পেন ছিল। আমি যখন নিউজটা পেয়েছি, আমি মানে জাস্ট ওখান থেকে রাতে ফ্লাইটে গেছি। আমি গুয়াহাটি এয়ারপোর্টে এরকম সিন কখনো দেখিনি। আমি নেমেছি, শাশ্বতী ছিল আর অনিন্দিতা ছিল, এয়ারপোর্টে কেউ ছিল না। There was no one, even ground staff was not there, only CISF, because of the security there was there. I have seen in my entire lifetime, I haven't seen such kind of things like that. তারপরে অনিন্দিতার গাড়িটা এসেছিল, গাড়িটা করে যখন এয়ারপোর্ট থেকে বেরিয়েছি, ওদের কনভার্টার যাচ্ছে অলরেডি ধারাপুর চারালি বলে একটা জায়গা আছে, ওটার পরে জালুকবাড়ি এসে রাইট নেবে, আমরা সোজা যাবো। আমি দেখি যে প্রত্যেকটা জায়গায় জুবিনের বড় পোস্টার, নিচে প্রদীপ আর মায়াবিনী চলছে। এন্ড রাস্তার লোককে আমি দেখেছি হাউ হাউ করে কাঁদছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন, আমার নিজের হোম টাউন আমি নিজে দেখেছি। তারপরে যাই হোক, আমাকে দিগন্ত বলে তোর চলে ডাইরেক্ট ঘর গেছিল। আচ্ছা, বাড়িতে ঢুকো 4টা ব্যারিকেড ছিল, এইদিকে লোক মানে আর এইদিকে লোক, 22 কিলোমিটার। মানে দাদার স্টেশনের হাই ভোল্টেজ যখন ট্রেন চলে, দাদার স্টেশনে যেটা হয় জনসমুদ্র, আমি জীবনে দেখিনি। তখন আমি বললাম, মানে এটা কি ব্যাপারটা। তো সেদিন আমি হরিজির যে গিটার বাপি, হরিজি বলেছে, বাপি বলেছে, বাপি ও আসল মে বরপুত্র হ্যায়, যেটা বরপুত্র বলে না, সান অফ গড। আমরা সবসময় জুবিনের বাজে জিনিসগুলোই দেখেছিল, হ্যাঁ, ওর ভালো জিনিসগুলো কেউ দেখে না। এখন সব ভালো জিনিসগুলো বেরোচ্ছে, ঠিক আছে। তা এখন আমরা অলরেডি ওকে লুজ করে ফেলেছি। আমি তো লুজ করি, আমরা কেউই করিনি, কিন্তু এখন ওর ইম্প্যাক্টটা বোঝা যাবে। মনের মতো গান যেগুলো অনুষ্ঠান হতো রেডিওতে আমরা শুনতাম, সেটা এখন আবার হচ্ছে। আমি গাড়িতে আস্তে আস্তে গান শুনতে শুনতেই আসছিলাম, সলিল চৌধুরীর সুরারোপিত কিছু গান হচ্ছিল। সারাদিনই মানে অবসর পেলে গান শুনি। অকাল প্রয়াণ এত বড় কৃতি একজন মানুষের, যারা কাজ করেছে তার সাথে, তারা তো বলবেনই। এটা খুবই স্বাভাবিক যে এই বয়সে কেউ যদি চলে যায়, তার কষ্টটা সবার মধ্যেই বাঁচতে থাকে। এবং তার বন্ধুরা, তার সহকর্মীরা, সঙ্গীত জগতের যারা এখানে উপস্থিত আছেন, তারা যতদিন জীবিত থাকবেন এর থেকে বেরোতে পারবেন না। প্রতিদিন প্রতিনিয়ত তাদের কাজের মধ্যে তার বন্ধুকে, তার স্মৃতিগুলো ছায়ার মতো সামনে ঘুরতে থাকে, কানের মধ্যে বাজতে থাকে। এই কষ্ট তার যারা আত্মীয় স্বজন, তাদের সহকর্মী, তাদেরকে পেতে হবে। কিন্তু আমার মতো যারা দূর থেকে জুবিন গার্গের ভক্ত ছিলাম, আমার একটা জিনিস সবসময় মনে হয়
আমি আমার কাজের কারণে দেশের নানা অংশে এবং পৃথিবীরও নানা কয়েকটা দেশে যাতায়াতের কারণে বলছি, মানে শেক্সপিয়ারের বাড়িতে গেছি। আমি বলছি, আমি একদিন ওই গৌহাটিতে একটা নাটকের আমার শো ছিল থিয়েটারে, করে আমি ঘুরে বেড়াচ্ছিলাম আবল তাবল, মানে অবসর সময় পেলে যেমন হয়, আমার দু একজন বন্ধুরা জানেন আমি চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে ভালোবাসি কাজ না থাকলে। সেরকমই ঘুরতে ঘুরতে গুয়াহাটি ইউনিভার্সিটির দিকে চলে যাই এবং সেখানে গিয়ে একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করি। সেটা আমাদের পশ্চিমবাংলায় বাঙালি শিল্পীদের মধ্যে কেন কোনো ভারতীয় শিল্পীর ক্ষেত্রেই সেই জিনিসটা দেখিনি। সেটি হলো ভূপেন হাজারিকার স্মরণে তার একটি মূর্তি সহ একটি স্মারক ভবন তৈরি হয়েছে, যেটার মধ্যে ভূপেন হাজারিকার সারা জীবনের কাজকে তার ফিল্মের অভিনয়, গান, সঙ্গীত, সমস্ত ভাষায় তার যে কাজ সেটাকে রক্ষা করা হয়েছে। অনেক বড় বড় শিল্পী জন্মেছেন, হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের এখানে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, কাউকে নিয়ে আমি কোথাও এরকম জিনিস দেখিনি এত বড় করে। জুবিনকে যারা ভালোবাসেন, জুবিনকে যারা প্রাণের মধ্যে রাখতে চান, আপনারা ওর সঙ্গীতকে যদি ভালোবাসেন, ওর সঙ্গীত যদি আপনাদের হৃদয়ের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে আমার আসামের মানুষের উপর বিশ্বাস আছে, ভরসা আছে। হ্যাঁ, আর.ডি. বর্মন, এস.ডি. বর্মনকে নিয়ে দেখিনি কোথাও, নওশাদকে নিয়ে দেখিনি, রোশনকে নিয়ে দেখিনি। আমি বলছি বড় শিল্পী তো আমাদের দেশে কম জন্মায়নি। আপনারা ওর জন্য কিছু করুন। আমার মতো যারা রাস্তায় ভোলেবালা ঘুরে বেড়ায়, আমরা গিয়ে ওর ওখানে একটু ফুল দিয়ে একটু 1 ঘন্টা 2 ঘন্টা, যেমন ভূপেন হাজারিকার সব দেখছিলাম, গান শুনছিলাম, সেরকম জুবিনেরও যদি কিছু দেখতে পাই আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ। সৌভাগ্য হয়েছে জুবিনদার কিছু গানে পারফর্ম করার, তার মধ্যে বোঝে না সে বোঝে না, তার মধ্যে একটা। তার থেকে বেশি সৌভাগ্য হয়েছে আমি জুবিনদার ভয়েসে একটা লিপ দিয়েছিলাম একটা ছবিতে। সেটা হলো 74.5 ঘোষপাড়া বলে একটি ছবি, যে ছবিটার গান ছিল বারে বারে আর আশা হবে না। হ্যাঁ, তোমারই গান। তো বারে বারে কাউরে আসা হবে না, তবে যদি আসতে হয়, শিল্পী হিসেবে আসতে হয়, তাহলে আমরা জুবিনদার মতো করে আসা যায়। It's very difficult to say something in tribute for him. I call him Goldie. His pet name is Goldie. From 88, 89, 1988, 89, I met him like that from then on. Yeah, it's really very difficult to me to be this. I'm very happy now. And I'm also very happy that all people together here. যাই হোক, ট্রিবিউটে হোক, যাই হোক, এত মরম, এত স্নেহ আসাম নয়, এখানে কলকাতায়, এখানে বেঙ্গল, আমরা এখানে 200 থেকে বেশি প্রোগ্রাম করেছি, আর সব প্রোগ্রামে আমি আছি। আজকে যখন ফ্লাইটে উঠলাম, তখনই কিন্তু আমি আমার মানে কি বলে, I cannot stop my tears, and everyone says okay dada, okay, because almost everyone knows me there. So I was very happy now. Then everyone loves Zubin, everyone loves Goldie, and we'll try to keep him alive. He's here beside me always, like he's in a photo. No, he's beside me. সেটা তো ভাবারই ছিল না। জুবিন সবসময় বলতো ওর আরও বহুত কিছু করার আছে। অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি, আমি একটা এনজিও স্টার্ট করেছি, সেটা ত্রিপুরাতে, ধর্মনগর। সেটা ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ, অটিজম নিয়ে। অটিজম জিনিসটা সবাই জানে না। তো
তো জুবিন কিন্তু আমাকে আগে বলেছিল, এইবার লাস্ট কথা হয়েছিল 1.5 মাস আগে, জুবিন আমাকে বলেছিল যে তুই সব রেডি কর, মানে এসএমএস আমি বলছি তুই সব কিছু রেডি কর, আমি আসছি, আমি যাব। হি ওয়াজ সাপোজ টু ভিজিট ওভার দেয়ার। তো আমরা মানে স্পেশাল চাইল্ড নিয়ে এইসব নিয়ে জুবিন, আমার ভাই অ্যাকচুয়ালি স্পেশাল চাইল্ড আমার যে, তো জুবিন আমার বাড়িতে যখনই আসতো আমার ভাইয়ের সাথেই টাইম কাটাতো, মানে আমাদের সাথে ইন্টারেস্টেড না, ও আমার ভাইয়ের সাথে টাইম কাটাতো। মানে এইসব জিনিসগুলো অন্য মধ্যে কারোর মধ্যে পাইনি। মানে ও অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং, আমি গানটা ছেড়ে দিলাম, গান তো গেয়ে দিয়েছে, মানে এই যে কাজগুলো, মানে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে হেল্প করা, হসপিটালে নিয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, গাছ কাটছে কি না সেটাকে দেখা, আমাদের যেটা রাইনোকে প্রোটেক্ট করা, এইসব জিনিস আমি কখনো অন্য কারোর মধ্যে দিই। সবাই পয়সা কামিয়েছে, নাম করেছে, এই ছোটো ছোটো মানে এইগুলোই জিনিস যেগুলো আমাদের লাইফে ডেলি লাইফে আসে। আর আমাদের একটা ভরসা, জুবিন আছে, আমাদের কোনো চিন্তা নেই, মানে আমাদের যদি কিছু না হয় জুবিন গার্গ আমাকে দেখবে। এটা আমার একটা বন্ধু কয়েকদিন আগে আমার মারা গেছে, আমার বন্ধু। তো ফিনান্সিয়াল যেটা হয় মিউজিশিয়ানদের থাকে না, ওই ইন্স্যুরেন্সও ছিল না, জুবিনকে লাস্ট ওকে 40,000 দিয়ে আসতো, আসছে ওর ওয়াইফের। তো আমরা এটা মানে জানি যে না এখন তো জুবিন আসছে করবে, ঠিক হয় না? এই জিনিসটা Not only that, like every time. Not only money, not only money. In moral support, whatever. তো একটা ইন্টারভিউ Still, he is with us. নস্টালজিয়া তো প্রচুর আছে। আমি একটু কাটে ফেলবো। প্রচুর আছে নস্টালজিয়া, মানে প্রচুর। একবার তখন একটা গান আমরা মানে আমি তখন অ্যাকচুয়ালি আমাকে ও লিটারেলি আমাকে বম্বেতে ওই নিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি প্রীতম চক্রবর্তীর সাথে কাজ করেছি, আই ওয়াজ হিজ অ্যাসিস্ট্যান্ট। আমি তখন ধুম টু থেকে আমি জয়েন করেছিলাম। দ্যাট ওয়াজ জুবিন আমাকে একদিন হঠাৎ ফোন করেছে, আমি গুয়াহাটি স্টুডিওতে কাজ করছিলাম, হঠাৎ ফোন করেছে, এই কথা বলতে আমার সাথে প্রীতম বসে আছে। আমি বললাম প্রীতম, তখন প্রীতম বললো যে তুমি তাড়াতাড়ি চলে এসো, কাজ করবো। তো আমি জুবিনের বাড়িতে গেছি, জুবিনের বাড়িতে থাকতাম, ও আমাকে নিয়ে গেছিলো। তো ওখানে গিয়ে সব এভরিথিং প্রীতম আমাকে কাজ করেছে, যার জন্য জুবিনের জন্য জুবিন আমাকে বলেছে তুই এখানেই থাকবি, এখান থেকেই কাজ শুরু কর। তো এইসব জিনিস আরও প্রচুর ঘটনা আছে, যেটা আমরা কামাখ্যা মন্দির আছে না, আপনার নাম শুনেছেন কামাখ্যা? আমার একটা সিনেমার রেকর্ডিং ছিল, ওখানে আমরা কাজ করে রাত্রি তখন 2টো বাজে, বলছে চল কামাখ্যাতে যাই। ওখানে একটা মন্দির আছে, কোটিলিঙ্গ মন্দির, শিবের মন্দির। তো কামাখ্যার থেকে 272 স্টেপস নিচে নামতে হবে, মানে 1000 স্টেপস না, হেঁটে টু কোটিলিঙ্গ মাজর। আচ্ছা, ওখানে নেমে গেছি, ওখানে ফ্লোটিং স্টোন আছে। তো ওখানে গেছি, লিটারেলি আমি জুবিনের ওই স্পিরিচুয়াল অ্যাঙ্গেলটা তখন দেখেছি। ওখানে একটা গুহার মতো আছে, তো আমাকেও বলছে তোরা বাইরে থাক, আমি একটু আসছি। আমি কি দিকে পুরো বসছে, এরকম করে বসে আছে, মানে ই ওয়াজ লিটারেলি মেডিটেটিং। আমরা সরে গেছি তখন। এটা আমার রেকর্ডিং থাকলে আমাকে বলতো, মানে ওর কিছু বন্ধু আছে, এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে, এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে। তো আমাকে এটা বলতো, বাবা আছে, রান্না বান্না করতে দিয়েছি, ওখানে একটা বাবা আছে, ওকে দেখো খাওয়া দাওয়া বানিয়ে আমাকে খেয়ে দেওয়া। জুবিনের ওইসব নস্টালজিক প্রচুর আছে, আমরা বহুত মিস করে গেল। আমরা ছিলাম না সিঙ্গাপুর, নাম্বার 1 ইজ দিস, সিঙ্গাপুরে আমরা ছিলাম না। আর যা শুনছি, যা দেখছি, আমার একটাই বক্তব্য, আমরা জানি সিজার পেশেন্ট, জুবিনের সিজার পেশেন্টকে কখনো জলের সামনে, ইভেন বাথরুমের বাথটবেও নিয়ে যেতে পারে, এটা ডাক্তার বলে দেয়। আমাদের হিতেশ বড়ুয়া ডক্টর উনি আগেই বলে দিয়েছে আমাকে, ওই ডক্টরই বলেছে। আমার রাগটা এখানে, ওকে কেন সেদিন ওখানে নিয়ে যাওয়া, এটা অন্য জায়গায় হতে পারতো, রেস্টুরেন্টেও আমরা করতে পারতাম, পার্টি করতে পারতাম, ঠিক না? আজকে যদি জানি লোকটার এখানে যাওয়াটা নিষেধ, আমরা এখানে যেতাম না, অন্য জায়গায় যেতাম। তো আমার কথা হচ্ছে কেন, এটাই আমি কোশ্চেন করবো সবাই, আমার এটাই একটা আসলে। সেই জন্য আমি জুবিনকে বরপুত্র বলি, এটা আমি বলিনি, এটা সেদিন আরিজির সাথে বাপি গিটার সেই আমাকে বলছে যে লিটন একটা কথা মনে রাখবে, জুবিন কিন্তু বরপুত্র। আমি ফ্র্যাঙ্কলি কেন বলছি, এত লোক, আর যে জুবিনকে একদিনের জন্য চিনেছে এইবার, সে তারপরে ওকে স্ক্রল করছে। আর ইভেন ন্যাশনাল মিডিয়াতে रविश कुमार যখন শুনেছেন, শোনার পরে যখন স্টাডি করে বলেছে আরে ये जुबिन का क्या था, हम लोगों ने मिस किया, एक्चुअली मिस्ड एवरीवन। এখন সবাই বলছে আমরা একটা ভালো লোককে মিস করেছি। আমি সিম্পল বলছি, আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম রেকর্ডিং করার পরে,
যে ক্যাসে কাহে স্মিতা ঠাকুরের রেকর্ডিং এখনো মনে আছে টি সিরিজ থেকে তাওয়া, ওখানে সেলিব্রিটিরা কি করে বড় বড় লোকের সাথে না, ওখানে যারা ওয়েটার্সরা আসছিল না ওদের সাথে এত ভুল মিলে গেছে, ওরা সবাই একসাথে ফটো উঠেছে। ওয়েটার্সদেরকে বলেছে तुम लोग मेरा घर में आना खाना खाना। একটা ওয়েটার আমাকে বলেছে सर जी हम लोग इतने दिन मुंबई में काम कर रहे हैं, इतना बड़े बड़े सेलिब्रिटीज आए हैं, आज तक ऐसा कोई नहीं होता, हम लोग तो जाएंगे उनको दुआ करते हैं मेरा भी ऊपर लग जाए। দ্যাট ওয়াজ ওই জিনিসটাই জুবিনের মধ্যে। আর জুবিন এটা সবসময় বলতো আমি সব দিয়ে যাব, কিচ্ছু নেব না, খালি ওই চিতাটা আমার ঢুকবে। এটা তো হয়ে গেছে। আমি তো বলিউডে কাজ করেছি, গুয়াহাটিতেও করেছি, কলকাতায় কাজ করেছি, চেন্নাইতেও দেখেছি। আমার তো মনে হয় আমি গান বাজনা ছেড়ে দিলাম, আমরা যাওয়ার পরে হতে পারে, আমি গান বাজনা ছেড়ে বললাম আমি ওকে মানব সেবার জন্য বলছি। গান বাজনা তো ওর কিছু বলার নেই, সেটা তো অনবদ্য, কিন্তু ওর যে এই যে কাজগুলো এইটা কিন্তু মারাত্মক কাজ। এটা কেউ মানে ইভেন আমাদের প্রধানমন্ত্রী হিলে গেছেন, কিন্তু হিলে গেছে। তো ও যে করেছে সেটা কিন্তু দেখার মতো, মানে ও যেটা করেছে এটা সবাই বলবে। মানে স্কুলের ফিজ নেই, পয়সা দিয়ে দিয়েছে, ওর নেই কিন্তু ওর কাছে পয়সা নেই। দেখেছেন আপনারা, কেউ দেখেছেন? আর আপনাকে চিনলে আপনাকে দেখলো না জুবিন, আরে তোর বাড়িতে যাবো বলে আপনার বাড়িতে কিচেনে ঢুকে যাবে, এই কি বানাচ্ছিস, এক্স্যাক্টলি লাইক দ্যাট। সেই জন্য যে পাগলের এটা জানেন, একটা গণেশগুড়ি করে আমাদের আসলে একটা জায়গা আছে গুয়াহাটিতে। একদিন একটা ও রাত্রে যাচ্ছে, একটা পাগল দেখা হয়েছে, জুবিনকে বলেছে আচ্ছা আপনি জুবিন না? ও বলেছে হ্যাঁ আমি জুবিন। তুই রাতে রান্না গুলিতে করেছিস, ওর বাড়ি থাকিস না? হ্যাঁ। তুই রাতে কাজ করিস? জুবিন বলছে আমি সব হ্যাঁ বলছি। তুই দিনের বেলা ঘুমোস না? হ্যাঁ দিনের বেলা ঘুমি। তুই পাগল না? হ্যাঁ আমি পাগল, আমরা দুজনেই পাগল। জুবিন এই টাইপের। ওর ঠান্ডা লাগছিল, জুবিন ওর জ্যাকেটটা খুলে ওকে দিয়ে দিল। আর জুবিন এটা সবসময় বলতো ওর বম্বের বাড়ি হচ্ছে, সবাই আসবে এখানে থাকবে, এখান থেকে কাজ করবে যত ইচ্ছা থাকবে, এইসব কিছু না। কোভিডের সময় ওর বাড়িকে ও দিয়ে দিয়েছে কোভিডের জন্য। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে নিজের বাড়ি বানাতে পারেনি, এটা আমাদের দুঃখ। আজকে ও 38,000 সং গেয়েছে গান, আজকে ও বিলিয়নারি। ইউ ওয়াজ সাপোজ টু বিকাম এ বিলিয়নারি, রানিং আউট অফ মানি। সেজন্য এইটাই জুবিন একবারই আসে, আর জুবিন কোনোদিন আসবে কথা। আমি এনার সঙ্গে জুবিনের সঙ্গে আমার সেইভাবে কখনো সাক্ষাৎ হয়নি, বা কখনো তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি, কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি। এই প্রীতমের কাছ থেকে শুনেছি, অশোকদার কাছ থেকে শুনেছি, অশোক ভদ্রের কাছ থেকে শুনেছি, গল্প হয়েছে। সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি, গান যখন হয়েছে সুপারহিট গান হয়েছে, দেবের সুপারহিট ছবি, জিতের সুপারহিট ছবি, যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল, তো ফাটিয়ে দিয়েছে এখানে এই গানগুলো। তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত আমিও যুক্ত, মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই, মানে একটা রিলেশন বলতে গেলে ছিলই। তো তারপরে আমি জানতাম যে জেনেছিলাম যে ভীষণভাবে তিনি মানুষের জন্য করেন, মানুষের পাশে দাঁড়ান, যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ান, মানুষের হয়ে কাজ করেন। তো সেটা আমার শুনে খুব ভালো লাগতো, কারণ খুব সত্যি কথা বলতে খুব ছেলেবেলা থেকে আমিও চেষ্টা করি একটু মানুষের জন্য যতটুকু সম্ভব। মানে ভগবান হয়তো আমাকে বিশাল কিছু দেয়নি, কিন্তু আমি চেষ্টা করি। যেমন আমাদের যারা মঞ্চে কাজ করেন যে শিল্পীরা, সেই শিল্পীদের নিয়ে আমি একটা সংগঠন তৈরি করেছি, আমরা বেশ কয়েকজন মিলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। এই মুহূর্তে একটা ফোনে কথা হচ্ছিল, সেই একজন শিল্পী বিপদে পড়েছে, সেইটা নিয়ে আমি বললাম যে আমাকে পাঠাও। তো যাই হোক, তো উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন, উনি মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। তো এইটা হচ্ছে যে একটা শিল্পী, এবং আরও একজন শিল্পীর কথা আমি জানি, এর কথা, তিনিও সঙ্গীত শিল্পী। সত্যি কথা বলতে আমাদের অরিজিৎ সিং, তিনিও মানুষের জন্য ভীষণভাবে করেন, মানুষের পাশে দাঁড়ান, এবং খুব লো প্রোফাইল লাইফ তিনি লিড করেন। এরকম আরও অনেক শিল্পী আছেন যারা মানুষের জন্য করেন। সত্যি কথা বলতে সালমান খান করেন, শাহরুখ খান করেন, অক্ষয় কুমার করেন, বা আরও অনেক শিল্পী আছেন যারা করেন। কিন্তু জুবিন বারবারই উঠে এসেছে যে তিনি মানুষের জন্য
ভয়ঙ্করভাবে যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি ততদিনই মানুষের জন্য করে গেছেন। তার গান ঠিক আছে, গান তো মানুষের হৃদয়ে থেকে যাবে, প্রায় যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থেকে যাবে, সেটা নিয়ে বড় কথা নয়। কিন্তু বড় কথা যে বড় তাড়াতাড়ি চলে গেলেন মানুষটা, এত তাড়াতাড়ি চলে যাওয়াটা বোধহয় উচিত হয়নি। মানে ভগবানের উপরে আমাদের হাত নেই, বা বলে যে জন্ম মৃত্যু বিয়ের 3 বিধাতা নিয়ে, তার জন্য হয়তো এইটুকু আয়ুই লিখেছিলেন ঈশ্বর। তো এত ভালো মানুষটা বোধহয় আরও কিছুদিন থাকলে পৃথিবী হয়তো আরও কিছু পেত, আরও কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত, আরও একটু ভালোবাসা পেত, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো। ক্ষতি হলো সবার, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো, তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো। ওই একটাই বাংলা কথা, অপূরণীয় ক্ষতি। আসামে ভূপেন হাজারিকার পর আমরা যখন ছোট ছিলাম, ভূপেন হাজারিকা যেভাবে এগিয়ে গেছিলেন, যেভাবে আসাম থেকে বেরিয়ে এসে সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে এগিয়ে গেছিলেন, জুবিন গার্গ তো ঠিক তাই। আমরা সেইভাবে তো ওনাকে আমরা ডাইরেক্টলি পাইনি, তার কারণ আমরা যেহেতু অভিনয় করি এবং উনি গানের শিল্পী ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে আমি রিসেন্ট যে ছবিটা করলাম সেটা এখনও শেষ হয়নি, এই বর্ষা এন্টারপ্রাইজেরই দীপু বলে একটি ছবি, সেটা 26 তারিখে গান রেকর্ডিং ছিল, ওনার আসার কথা ছিল, তার আগেই তো সব শেষ হয়ে গেল। এত খারাপ লাগছে যে এইরকম একজন শিল্পীর মৃত্যু যখন, মানে আমরা তো মেনে নিতে পারি না। যখন প্রীতম এবং বর্ষা বলল যে এরকম একটা স্মরণসভা আমাদের হচ্ছে, শান্তাদি তুমি এসো, আমি বললাম নিশ্চয়ই যাব, কারণ শিল্পীকে কোনোভাবে আটকানো যায় না, কোনোভাবে দেশকাল কোনো দিয়েই আটকানো যায় না। তার শিল্প এগিয়ে যাবে এবং মৃত্যুর পরেও তার গান বাজবে, তখনই তাকে মনে করব। এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এরকম একজন শিল্পীর মানে মৃত্যু হবে। তাই আমরা মনে করব সব সময় যে এই শিল্পীর মৃত্যু হয়নি। আমরা আজকে আসছি, আজকে স্মরণ করছি, নিশ্চয়ই তার আত্মা শান্তি পাক, তার পরিবারকে শক্ত হতে বলবো এইভাবে মানে এখন এই সময় দাঁড়ানোর জন্য। আর অনেক রকম তো শুনছি যে এই মৃত্যুটা ঠিক মৃত্যু নয়, এটা স্বাভাবিক নয়। তো আমার তো মনে হয় যদি সেরকম কিছু হয়ে থাকে তার শাস্তি নিশ্চয়ই হবে। কিন্তু আমরা যেটা হারালাম, সঙ্গীত জগৎ যেটা হারালো, সাধারণ দর্শক যেটা হারালো, তার তো কোনো মানে পরিমাপ হয় না। জুবিনদা আমার ভীষণ কাছে, কারণ জুবিনদা আমার দাদা ছিল। কি বলবো, জুবিনদাকে নিয়ে বলার অনেক কিছু, কিন্তু আমি খুব অল্পের মধ্যেই বলি। সেটা হচ্ছে যে জুবিনদা আমার কাছে খুব স্পেশাল। জুবিনদার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি এটা ঠিকও করেছি যে জুবিনদা আমাকে যা যা বলেছে সেই জিনিসগুলো আমি আজীবন মেনে চলবো। আমি সেটা কথা দিয়েছি জুবিনদাকে। একটা জিনিস আমি একটু আপনাদের সবার সাথে, তোমাদের সবার সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এটা আমার কাছে আজীবন জুবিনদার স্মৃতি হয়ে থাকবে। সেটা হচ্ছে এই হাতের আমার যে ট্যাটুটা আছে, এইটা আমার কাছে ভীষণ স্পেশাল। তার কারণ হলো জুবিনদা কলকাতায় প্রোগ্রাম করতে এসেছিল, জুবিনদার পরপর কিছু শো ছিল কলকাতাতে। তো আমাদের বাগুইয়াটিতে একটা হোটেল আছে দ্য মরিং, তো ওখানে জুবিনদা ছিল। তো আমাকে এবং শ্রী প্রীতমকে, মিউজিক ডিরেক্টর, আমাদের জুবিনদা ইনভাইট করেছিল যাওয়ার জন্য। তো আমরা গেলাম। যাওয়ার পরে জুবিনদা না ছাড়তে চায় না, তো প্রচুর কথা, মানে কত রকমের গল্প, কি করবে বোঝে না, মানে কিভাবে আপ্যায়ন করবে। তো এবার জুবিনদার গায়ে প্রচুর ট্যাটু আছে। তো আমি জুবিনদাকে বললাম যে জুবিনদা তোমার গায়ে এত ট্যাটু, আমার না খুব ইচ্ছা জানো তো ট্যাটু করার। বলছে হ্যাঁ তো তুই কর। আমি বললাম না আমার খুব ভয় লাগে যদি ব্যথা হয়। বলছে না না, আই লাভ পেন, পেনে কোনো ব্যাপার না, তুই করে আন। তো জুবিনদার সেদিন অনুষ্ঠান ছিল, তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি আজকেই করবো। আমি ওখান থেকে বেরিয়ে অ্যাক্সেস মল চলে গেলাম, ওখানে ট্যাটু করলাম। এবং ট্যাটু করতে করতে জুবিনদা বারবার ফোন করছে যে কোথায় তোরা, আমি গ্রিন রুমে চলে এসেছি, কোথায় তোরা। তো যাই হোক আমরা গেলাম ওখানে, এবং জুবিনদা স্টেজ থেকে আমার হাতে ট্যাটুটা লক্ষ্য করেছে, আমি এরকমভাবে দেখিয়েছি। তো জুবিনদা না ওটা দেখে এত খুশি হয়েছে, আমার সাথে সাথে স্টেজ থেকে নেমে বলছে কালকে কিন্তু লাঞ্চে ইনভাইট করছি, হ্যাঁ তোরা কিন্তু চলে আসবি। তো আমরা লাঞ্চে গেলাম। লাঞ্চে যাওয়ার পর জুবিনদার সাথে আরও অনেকে ছিলেন, জুবিনদার বন্ধু বান্ধব যারা থাকে, তাদেরকে জুবিনদা পুরো বাচ্চাদের মতো ছিল। হ্যাঁ জুবিনদা একদম বাচ্চা। সবাইকে ডেকে ডেকে দেখ বর্ষা না আমার মতো ট্যাটু করেছে, দেখ আমি বলেছি বলে না বর্ষা ট্যাটু করেছে। তো এটা না আমার কাছে একটা অনেক বড় পাওয়া, এটা অনেক বড় একটা স্মৃতি আমার কাছে, যে মানুষটার এই ট্যাটুটা আমার কাছে আজীবনের স্মৃতি। আর যেটা খুব কষ্টের সেটা হলো শ্রী প্রীতমের যতগুলো গান আছে, লাইক খিলাড়ি হোক বা আমাদের ইডিয়েট হোক, সব
সবটাই জুবিনদার গাওয়া, প্রীতম বেশিরভাগ গানই জুবিনদাকে দিয়ে গাইয়েছে। তো আমাদের বর্ষা এন্টারটেনমেন্টের যে সিনেমাটা, প্রথম সিনেমা দীপু, যেটা অ্যাজ এ ডিরেক্টর প্রীতম ডিরেকশন করছে, তো সেখানে জুবিনদার একটা গান ছিল, যেটা স্যাড সংটা আমাদের। তো জুবিনদা 9 সেপ্টেম্বর আমাদের ডেট দিয়েছিল যে 9 সেপ্টেম্বর আয়, আমি গিয়ে দিচ্ছি। আমরা কোনো কারণে একটা যেতে পারিনি সেদিন, আমাদের একটা বিশেষ কাজের জন্য যেতে পারিনি। তো জুবিনদাকে ফোন করলাম, আমরা বললাম তাহলে আমরা 15-16 তারিখ আসি। তখন বলছে শোন না, আমি তো 17 তারিখে সিঙ্গাপুর চলে যাচ্ছি, তাহলে 25-26 তারিখে তোরা চলে আয়, আমি গিয়ে দিচ্ছি। তো 17 তারিখ সে গেল, এসে আমাদের গানটা গাওয়ার কথা, আর 19 তারিখে শুনলাম যে সে আর নেই। তো এটা আমাদের কাছে যে কত বড় লস, বা বাংলা ইন্ডাস্ট্রির কাছে কত বড় লস যে এই গানটা, কারণ জুবিনদার গলা আমি জানি না, বা আমার সাথে কেউ একমত হবে কিনা জানি না, আমি ওরকম গলা মানে আর পাইনি। এবং কিছু কিছু গান যেটা জুবিনদা ছাড়া আমরা ভাবতে পারি না।